নমস্কার। আজ আমরা বাংলার ইতিহাসের এক অত্যন্ত করুণ অধ্যায় ৪৩-এর মন্বন্তর মানে ১৯৪৩ সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে কথা বলবো। হুম। আর এই সময়টাকে আমরা দেখব সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি অশনি সংকেতের মধ্যে দিয়ে। হ্যাঁ, ঠিক। আর আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হলো একটা গবেষণা প্রবন্ধ, মানে যেখানে এই সিনেমাটাকে বিশ্লেষণ করে দুর্ভিক্ষের নানা দিক, তার কারণ, তার প্রভাব এগুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা। আমাদের মূল লক্ষ্য হলো এটা বোঝা যে কেন এই দুর্ভিক্ষকে শুধু প্রাকৃতিক দুর্যোগ না বলে অনেক বেশি করে একটা মানবসৃষ্ট সংকট বলা হয়। হ্যাঁ, এই পয়েন্টটা খুব জরুরি। তাহলে এখান থেকেই শুরু করা যাক যে এটা প্রকৃতির চেয়েও বেশি মানুষের তৈরি বিপর্যয় ছিল। একদম। তার মানে কি তখন সত্যি খাবার দাবারের অভাব ছিল না, নাকি অন্য কোনো কারণ? দেখুন, ব্যাপারটা ঠিক খাদ্যের মোট উৎপাদনের অভাব ছিল এমনটা নয়, তার চেয়েও বিষয়টা বেশ জটিল। ও, যেমন ধরুন, অমর্ত্য সেন তার ওই এন্টাইটলমেন্ট থিওরি বা সত্ত্বাধিকার তত্ত্বে যা দেখিয়েছেন যে দুর্ভিক্ষ শুধু ফসল কম হলেই হয় না। আচ্ছা। মানুষ যখন তার ন্যায্য খাবারটা জোগাড় করতে পারে না, কেনার ক্ষমতা হারায় বা অন্য কোনো উপায় পায় না, তখনও কিন্তু দুর্ভিক্ষ হয়। হুম। এই অধিকারটা আসে চাষ থেকে, ব্যবসা থেকে, শ্রম বিক্রি করে বা ধরুন উত্তরাধিকার সূত্রে। হুম। ৪৩-এ সাধারণ মানুষের জন্য এই পথগুলোই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে চাল হয়তো ছিল, কিন্তু হ্যাঁ, চাল হয়তো বাজারে ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বা কেনার অধিকার বা ক্ষমতাটাই ছিল না। অভাবটা চালের ততটা নয় যতটা ওই অধিকারের। ভাবলেই কেমন লাগে। এর পেছনে কারণগুলো কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিশ্চয়ই একটা বড় কারণ। সে তো বটেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা বিরাট কারণ। ব্রিটিশ সরকার তখন যুদ্ধের জন্য প্রচুর খাদ্যশস্য, বিশেষ করে চাল, বাজার থেকে তুলে নিচ্ছিল। সৈন্যদের জন্য। হ্যাঁ, সৈন্যদের জন্য। ফলে বাজারে দাম বেড়ে যায়, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। তার উপর জাপান বার্মা দখল করায় ওখান থেকে চাল আমদানিও বন্ধ। যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলার জন্য। একদম। ওটা বন্ধ হয়ে যাওয়া একটা বিরাট ধাক্কা ছিল। আর যুদ্ধের বিপুল খরচের চাপ তো ছিলই পুরো অর্থনীতির ওপর। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারের ভূমিকা নিয়ে কি বলা আছে গবেষণায়? তাদের তো একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, সেটাই তো কথা। গবেষণাপত্রে কিন্তু ব্রিটিশ প্রশাসনের নীতিগত ব্যর্থতা আর একরকম চরম উদাসীনতার কথাই বলা হয়েছে। উদাসীনতা? হ্যাঁ, স্থানীয় অফিসাররা বারবার আসন্ন বিপদ নিয়ে সতর্ক করছিলেন, কিন্তু উপর মহল থেকে সেগুলোকে প্রায় গুরুত্বই দেওয়া হয়নি। আর যদি কিছু ত্রাণ দেওয়ার চেষ্টাও হয়েছে, তাতেও ভয়ানক অব্যবস্থা, দুর্নীতি, আচ্ছা। একটা গা ছাড়া মনোভাব ছিল পুরোটাই, যেটা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। আর এই প্রশাসনিক ব্যর্থতার সুযোগেই কি মজুতদারি, কালোবাজারি এগুলো বেড়ে যায়? ছবিতেও তো আমরা দেখি। ঠিক তাই, ঠিক ধরেছেন। এই সুযোগটাই নেয় একদল অসাধু ব্যবসায়ী, মজুতদার। গবেষণাপত্রে এদের মারওয়াড়ি ব্যবসায়ী, বড় হিন্দু বণিক হিসেবে উল্লেখ করা হয়েছে কোথাও কোথাও। ও। এরা কৃত্রিম সংকট তৈরি করে চাল লুকিয়ে ফেলে, দাম বাড়াতে থাকে। ভাবুন, যে চাল হয়তো ৪০ কেজির দাম ছিল ৪ টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় ৪০ টাকা। ১০ গুণ? হ্যাঁ, ছবিতে যেমন বিশ্বাস মশাইকে দেখি প্রথমে ভরসা দিয়েও পরে চাল মজুদ করেন। বা ধরুন নিবারণ ঘোষ, গ্রামের ব্রাহ্মণ, এত অনুরোধ করছে, গয়না দিতে চাইছে, তাও চাল দিচ্ছেন না। বলছেন টাকা খেয়ে তো বাঁচব না। মুনাফার লোভ তখন সবকিছুকে ছাপিয়ে গেছিল। একদম। মনুষ্যত্ব বোধটাই যেন হারিয়ে গেছিল। আর এর ফল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু। হ্যাঁ, পরিণতিটা ভয়ঙ্কর। সরকারি হিসেবেই প্রায় ৩০ লক্ষ, কিন্তু বেসরকারি মতে সংখ্যাটা প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। মানুষ মারা গেছে অনাহারে, রোগে, বিশেষ করে কলেরাতে। অশনি সংকেতের ওই দৃশ্যগুলো গায়ে কাঁটা দেয়। একদল কঙ্কালসার নারী শিশু একটু ভাতের ফ্যান চাইছে করুণভাবে। হ্যাঁ, মনে পড়ছে। বা ওই যে মতি নামের মেয়েটির মৃত্যু অনাহারে। আর সবচেয়ে মর্মান্তিক, তার জন্য আনা ভাতটুকু যখন আরেকটা অভুক্ত বাচ্চা তুলে নেয়। ওফ! এই একটা দৃশ্যই বুঝিয়ে দেয় সবটা। ঠিক। খাবারের এই চরম সংকট সমাজের বাঁধনগুলোকেও তো নিশ্চয়ই আলগা করে দিয়েছিল। অবশ্যই। পুরনো নীতি, নৈতিকতা, সম্পর্ক সব ভেঙে পড়ছিল। খাবারের জন্য চুরি, ডাকাতি, লুটপাট এগুলো রোজকার ঘটনা হয়ে দাঁড়ায়। ছবিতেও তো দেখে গোলা লুটের দৃশ্য। হ্যাঁ, ওই যে বিশ্বাসের চালের গোলা লুট হয়। মানুষের বিচার বুদ্ধি, ভালো মন্দ বোধ সব যেন লোপ পেয়েছিল খিদে মেটানোর তাগিদে। আর নারীদের অবস্থা, তাদের ওপর প্রভাবটা নাকি সবচেয়ে ভয়াবহ ছিল। নিঃসন্দেহে নারীরা ছিলেন সবচেয়ে অসহায়, সবচেয়ে বেশি শোষিত।
খাবারের খোঁজে বেরোলেই বিপদ। যেমন ছবিতে দেখি বামন্দি সম্ভ্রান্ত ঘরের বউ জঙ্গলে আলু খুঁজতে গিয়ে ধর্ষিত হচ্ছেন, আরেকজন মহিলা চালের বিনিময়ে অত্যাচারিত হয়ে শেষ পর্যন্ত গ্রাম ছাড়তে বাধ্য হন। কি ভয়ঙ্কর! শুধু তাই না, গেড়ি গুগলি শাকপাতা কচু এইসব খুঁজতে গিয়েও নারীরা নিরাপদ ছিলেন না। অভাবের তাড়নায় বহু নারী দেহ ব্যবসায় নামতে বাধ্য হয়েছিলেন। আর পরিসংখ্যানেও নাকি নারী আর শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি ছিল। হ্যাঁ, সেটাই দেখা যায়, কারণ অপুষ্টি আর শোষণ দুটোই তাদের ওপর বেশি ছিল। অর্থনৈতিক দিকটাও তো পুরো ভেঙে পড়েছিল নিশ্চয়ই। একেবারে। জিনিসপত্রের দাম, বিশেষ করে খাবারের দাম আকাশ ছোঁয়া। একটা হিসেব বলছে কলকাতাতেই ১৯৩৯ থেকে ৪৮-এর মধ্যে জরুরি জিনিসের দাম প্রায় ২৫০% বেড়েছিল। ২৫০%? হ্যাঁ, গ্রামের মানুষের কাজ চলে গিয়েছিল, জমি জমা চলে গিয়েছিল, অসংখ্য মানুষ পথের ভিখারি হয়ে গেছিল। সত্যজিৎ রায় তো ঘটনার প্রায় ৩০ বছর পর ছবিটা বানান। হ্যাঁ, কিন্তু কি অসাধারণ সংবেদনশীলতায় তিনি সেই সময়ের যন্ত্রণা, সেই মানবিক বিপর্যয়টা তুলে ধরেছেন। আমাদের আলোচনার ভিত্তি যে গবেষণা, সেখানেও তো সিনেমার দৃশ্য, সংলাপ এগুলো বিশ্লেষণ করেই এই দিকগুলো দেখানো হয়েছে। কন্টেন্ট অ্যানালিসিস যাকে বলে। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে যেটা স্পষ্ট হল, ৪৩-এর মন্বন্তর শুধু ফসল কম হওয়া বা প্রকৃতির রোষ ছিল না। না, একেবারেই না। এটা ছিল আসলে যুদ্ধ, প্রশাসনিক ব্যর্থতা, লোভ, দুর্নীতি আর সবচেয়ে বড় কথা, খাদ্যের ওপর মানুষের অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক। অন্ন হয়তো ছিল গোদামে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে সেটা পৌঁছয়নি, বা কেনার ক্ষমতা ছিল না, অধিকারটাই ছিল না। একদম। আর এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমাদের একটা জরুরি প্রশ্ন মনে করিয়ে দেয়, তাই না? কি বলুন তো? যে সম্পদ থাকা সত্ত্বেও একটা সমাজ বা রাষ্ট্র কিভাবে তার নাগরিকদের রক্ষা করতে এতটা ব্যর্থ হতে পারে? ক্ষমতা আর সম্পদের বণ্টন কতটা ন্যায্য হওয়া দরকার, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। খুব সত্যি কথা। ভবিষ্যতের জন্য এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় সেটা ভাবাটা খুব জরুরি, বিশেষ করে ক্ষমতা এবং বণ্টনের প্রশ্নে।